আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করব তামাদি আইন 1908। এটা আমাদের ফার্স্ট ক্লাস। আমরা ধাপে ধাপে আমাদের নেক্সট সবগুলা ক্লাসে আমরা তামাদি আইন শেষ করব। আজকে আমরা সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে, তামাদি আইনের সংক্ষিপ্ত বিবরণটা আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি যে তামাদি শব্দটির উৎপত্তি, তামাদি শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া। তো আমরা এমসিকিউর জন্য আমরা এইটা মনে রাখবো যে তামাদি শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে। এটা হচ্ছে একটা আরবি শব্দ এবং এর অর্থ বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া। এরপর হচ্ছে আমরা যদি দেখি যে প্রখ্যাত আইনবিদ ক্রোমওয়েল বলেছেন। আমরা সেকেন্ড আরেকটা এমসিকিউর জন্য যদি আমরা দেখি যে ক্রোমওয়েল কি বলেছেন। ক্রোমওয়েল তামাদি আইন হলো শান্তির সংবিধি, শান্তির আইন, শান্তি সমঝোতা এবং সুবিচারমূলক সংবিধি। এখানে শান্তির সংবিধি, শান্তির আইন, শান্তির সমঝোতা, শান্তি ওয়ার্ডটা আমরা এখানে সব জায়গায় দেখতে পাচ্ছি। তো আমরা সবসময় এই ওয়ার্ডটা মাথায় রাখবো যে এবং এটা প্রখ্যাত আইনবিদ ক্রোমওয়েল বলেছেন। আমরা এটা সবসময় মনে রাখবো। এরপর হচ্ছে আমরা কিছু জিনিস দেখবো যে এই আইন না থাকলে কোনো বিবাদ যথাসময়ে শেষ হতো না। মানে হচ্ছে এই আইন, তামাদি আইন যদি না থাকতো, আহ কোনো সময় যদি নির্ধারণ করা না থাকতো, সেক্ষেত্রে আমরা দেখতাম যে বছরের পর বছর মামলা শেষ হতো, শেষ হতো না, এবং হচ্ছে মামলা চলমান থাকতো। অনেকে হচ্ছে অনেক সময় পরে এসে মামলা করার চেষ্টা করতো। তো এই জন্য হচ্ছে একটা সময় নির্ধারণ করে দেওয়ার জন্য, যেন আইন, একটা বিচার যেন সঠিক সময়ের মধ্যে শেষ হয়, সেজন্য হচ্ছে এই তামাদি আইনটা করা। রাষ্ট্র প্রত্যাশা করে প্রতিটি নাগরিক তার অধিকার সম্পর্কে সদা জাগ্রত এবং সচেতন থাকবে। এরপর তৃতীয় হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের আশ্রয় না নিলে আদালত তার সহায়তা আসবে না। সুতরাং আমরা এখানে বলতে পারি যে তামাদি মেইন উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে আহ যে হচ্ছে যার অধিকার নিয়ে আহ অধিকার চাইবে, সে সঠিক সময়ে আদালতে আসতে হবে এবং সে তার অধিকারটা চাইতে হবে। এরপর আমরা আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখবো যেগুলো আমাদের এমসিকিউতে প্রয়োজন। যেমন তামাদি আইনটা কত সালের আইন? তামাদি আইনটা 1908 সালের আইন, এবং এটা 1908 সালের 9 নং আইন। এবং হচ্ছে তামাদি আইনের মোট ধারা হচ্ছে 29টি, এটা হচ্ছে বর্তমান। আর তফসিল হচ্ছে একটি তফসিল। টোটাল তিনটা তফসিল ছিল, এর মধ্যে দুইটা তফসিল বাতিল এবং একটি তফসিল বলবৎ আছে। আর যেই একটা তফসিল বলবৎ আছে, সেই একটা তফসিলের মধ্যে এখানে 183টি অনুচ্ছেদ আছে। এরপর যদি আমরা দেখি যে তামাদি আইনটা সর্বপ্রথম পাশ হয় 7 আগস্ট 1908 সাল, এবং এটা কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সাল। আমাদের এমসিকিউর জন্য এই সালগুলো ইম্পর্টেন্ট। আমাদের বেশ কিছু আইনের এই সালগুলো আসে, এবং যখন এটা কার্যকর হয় তাৎক্ষণিকভাবে 1 এবং 31 ধারা কার্যকর হয়। আমরা যদি সময়ের বিবর্তনগুলো দেখি যে কোন সময়ে কি হয়েছে, সেক্ষেত্রে সর্বপ্রথম 1713 সালে লর্ড কর্নওয়ালিস সর্বপ্রথম এই উপমহাদেশে তামাদি আইন প্রণয়ন করে। 1859 সালে সর্বপ্রথম বিধিবদ্ধ হয়, আইনে পরিণত হয়, এবং আইনটি কার্যকর হয় 1862 সালে। এই সালটা আমাদের গুরুত্বপূর্ণ, 1862 সালে সর্বপ্রথম কার্যকর হয়। এরপর হচ্ছে 1908 সালে বর্তমান তামাদি আইনটি প্রণীত হয়। এবং সর্বশেষ যে সংশোধন, এই সালটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ সংশোধনী আনা হয় 2004 সাল, এবং এটা কার্যকর হয় 1 জুলাই 2005 সাল থেকে। তো সর্বশেষ যে সংশোধনটা হয় সেটা আমাদের কার্যকর করা হয় 1 জুলাই 2005 সাল। এরপর যদি আমরা যদি দেখি যে তামাদি আইনটা কি, কোন পদ্ধতি, এবং এটা প্রকৃতি কেমন। তামাদি আইনটা মূলত হচ্ছে প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। তামাদি আইন মূলত একটি পদ্ধতিগত আইন। তামাদির সময়সীমা গণনা সংক্রান্ত বিধিসমূহ হচ্ছে ধারা 3 থেকে 25। তামাদির সময়সীমা গণনা করা হবে ধারা 3 থেকে 25। সেকশন 1, 2 এগুলো হচ্ছে আহ সংজ্ঞা, এবং আহ, এর বাহিরে আমরা যদি দেখি যে সাবস্টেন্টিভ ল, মূল আইন হচ্ছে কিছু ব্যতিক্রম। ব্যতিক্রমটা হচ্ছে ধারা 26 এবং 28, এবং তফসিল 1 বর্ণিত বিধিগুলো হচ্ছে মূল এবং সাবস্টেন্টিভ ল হিসেবে গণ্য করা হবে। এবং তামাদি আইন প্রয়োগ যোগ্যতা, তামাদি আইনটা কোথায় প্রয়োগ হবে এবং
কোন ক্ষেত্রে প্রয়োগ হবে না, এই বিষয়টা আমরা যদি এই স্লাইডে একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই কলামে হচ্ছে কোথায় প্রয়োগ হবে। আর এটা হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি। আহ দেওয়ানি ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা দেখবো যে তামাদি আইনটা প্রযোজ্য, কিন্তু ফৌজদারির ক্ষেত্রে, মূল আইনের ক্ষেত্রে ফৌজদারির মূল আইনে তামাদি আইন প্রযোজ্য হবে না। মূল মোকদ্দমা অরিজিনাল সুটের ক্ষেত্রে দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু ফৌজদারির ক্ষেত্রে তামাদির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ফৌজদারি যখন কোনো ধর্ষণ, হত্যা মামলা, যে কোনো ধরনের অপরাধ হয় এগুলো হচ্ছে ফৌজদারি। এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমাদের কোনো সময়সীমা নাই, যে কোনো সময়ে আমরা মামলা করতে পারবো। এবং তবে ফৌজদারির আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত এবং রিভিউ আপিলের ক্ষেত্রে সময় নির্ধারণ করা আছে, এবং সেই সময়গুলো আমরা তামাদির একদম তফসিলে আমাদের দেওয়া আছে। আহ এটাই হচ্ছে আমাদের তামাদির প্রয়োগযোগ্যতা। এরপর হচ্ছে আমরা যদি দেখি যে সূত্রপাত মোকদ্দমার তামাদি কখন থেকে শুরু হবে। কজ অফ অ্যাকশন হতে তামাদির মোকদ্দমা উদ্ভব হয় যখন আমাদের কজ অফ অ্যাকশন মানে ঘটনাটা ঘটবে তখন থেকে, বা আমরা কোনো কিছু জানবো। যেমন আমাদের চুক্তি চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন, এটা হচ্ছে যখন থেকে আমরা চুক্তি, আহ, আমাদের যে অপোজিট পার্টি যখন হচ্ছে সেই চুক্তি করতে দ্বিমত পোষণ করবে, আমরা তখন থেকেই কজ অফ অ্যাকশন শুরু হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রথম দিনটা বাদ যাবে তামাদির গণনা, তামাদির কাল গণনার প্রথম দিনটা বাদ যাবে, অর্থাৎ দ্বিতীয় দিন থেকে তামাদির গণনাকাল শুরু হবে। তামাদির গণনা কখন বাদ যাবে, কখন বাদ যাবে না, সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত সেকশন 12-তে আমরা বিস্তারিত আলোচনা করব। আহ এরপর হচ্ছে কার বিরুদ্ধে তামাদি সর্বদাই হচ্ছে বাদী, তামাদি সর্বদা বাদী বা দরখাস্তকারী বিরুদ্ধে গণনা করা হবে। এখানে একটা নোট যদি আমরা দেখি যে দরখাস্ত বলতে ফৌজদারি এবং দেওয়ানি উভয় মোকদ্দমার দরখাস্তকে বোঝায়। এখানে ফৌজদারি এবং উভয় ক্ষেত্রেই এটা প্রয়োগ হবে। এরপর আমরা যদি দেখি যে প্রথম তফসিলটা আমাদের কিভাবে সাজানো আছে। প্রথম তফসিলে মোট 183টি অনুচ্ছেদ আছে। আমরা এই সংখ্যাগুলো সবসময় মনে রাখার চেষ্টা করব যে 183টি অনুচ্ছেদ আছে। 183টি আমাদের বর্তমান একটি তফসিল আছে এবং দুইটি বলবৎ বিলুপ্ত। এটা আমরা ফার্স্টে বলেছিলাম যে আমাদের টোটাল 3টা তফসিল ছিল, এর মধ্যে 2টা তফসিল বিলুপ্ত হয়েছে, আমাদের একটা তফসিল বলবৎ আছে। এবং এই একটা তফসিলের মধ্যে আমাদের মোট 183টি অনুচ্ছেদ আছে। এই 183টি অনুচ্ছেদ তিনটা ভাগ আছে। প্রথম হচ্ছে মোকদ্দমা, দ্বিতীয়ত হচ্ছে আপিল, তৃতীয়ত হচ্ছে আবেদন। মূল দেওয়ানি মামলার তামাদির সময়কাল, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপিলের দায়েরের সময়সীমা। তৃতীয় হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি দরখাস্তের সময়সীমা। তারপর হচ্ছে আমরা অনুচ্ছেদ 20, এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি। এটার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো মামলার তামাদির মেয়াদ অন্য কোনো অনুচ্ছেদে উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আহ, ওই আহ, ওই ঘটনার বা হচ্ছে যেহেতু মেয়াদকাল নাই তাহলে এটা কতদিন হবে। তো এটার জন্য হচ্ছে অনুচ্ছেদ 120-এ বলে দেওয়া আছে 6 বছর। এই অনুচ্ছেদের অধীন উল্লেখযোগ্য মোকদ্দমা হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা এবং স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে 2004 সালের সংশোধনীতে, সর্বশেষ সংশোধন যেটা 2004 সাল, এই সংশোধনীতে কি সংশোধন হয়েছে সেটা হচ্ছে পূর্বে আমাদের যেটা আমাদের মেয়াদকাল 3 বছর থেকে কমিয়ে 1 বছর করা হয়, বর্তমান হচ্ছে 1 বছর। এবং এটা কোন কোন সেকশন থেকে এটা অ্যাপ্লাই করা হয়েছে। চুক্তি বলবৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা এবং তামাদি আইনের অনুচ্ছেদ 113। আগে ছিল এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুক্তি বলবতের ক্ষেত্রে আগে 3 বছর ছিল, 3 বছরের মধ্যে মোকদ্দমা করা যেত, তবে সেটা সংশোধন করে এটা 1 বছর করা হয়েছে। তা আমাদের সময়কাল 1 বছর, অর্থাৎ সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আমাদেরকে 1 বছরের মধ্যে মোকদ্দমাটা দায়ের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চুক্তি রদ, চুক্তি প্রত্যাহার মোকদ্দমা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তি রদ নিয়ে বলা হয়েছে। এবং আহ অনুচ্ছেদ 114-তে এটা পূর্বে 3 বছর মেয়াদ ছিল, এবং সেটা বর্তমানে 2004 সালের সংশোধনী অনুযায়ী এটা 1 বছর করা হয়। সংশোধনী তামাদি আইনটা সর্বমোট 3 বার সংশোধন করা হয়। প্রথম 1914 সাল, ধারা 32 বাতিল করা হয় এই সংশোধনীর মাধ্যমে। দ্বিতীয় সংশোধন হচ্ছে 1930 সাল, ধারা 30 এবং 31 বাতিল করা হয়। সর্বশেষ সংশোধনী যেটা 2004 সালের অনুচ্ছেদ আহ 113 এবং হচ্ছে 114 সংশোধন করা হয়, ধারা 21-এ ক এবং
ধারা 27 ক সংযোজন করা হয়। এবং ধারা 21 ক এবং ধারা 27 ক তে কি সংশোধন, সংযোজন মানে যেটা অ্যাড করা হয়েছে, এটা কি অ্যাড করা হয়েছে আমরা এটা পরবর্তী আমাদের ক্লাসগুলোতে আমরা জানবো। এবং এখানে আরেকটা বিষয় আমরা একটু জানবো যে আসলে তামাদিটা কেন, তামাদি কি কারো অধিকার নষ্ট করে কিনা, আমাদের যে সময়সীমা যে বাইন্ডিংসটা দেওয়া হয়েছে এই সময়সীমা কি আমাদের অধিকার নষ্ট করে কিনা। তো এই এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। আসলে তামাদি আইন কারো কোনো অধিকার নষ্ট করে না। আইনে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে তামাদির মাধ্যমে অধিকার আদায়ের অধিকার নষ্ট করে মাত্র। অর্থাৎ আপনি আপনার যে অধিকার, আমরা যদি দেখি যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে যে 1 বছর সময় দেওয়া হয়, আপনি যদি আপনার অধিকার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অথবা কাউকে যদি টাকা ধার দেন, সে যদি সেই টাকাটা দিতে না চায়, এক্ষেত্রে আপনার যে তামাদির যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই আপনাকে আদালতে দ্বারস্থ হতে হবে এবং আদালতে আপনাকে মামলা দায়ের করতে হবে। তো আপনি যদি সেই সময়ের মধ্যে মামলাটা না করেন, সেক্ষেত্রে আপনার যে অধিকার, এই অধিকার কখনো নষ্ট হবে না। কিন্তু আপনাকে আহ, আদালত আদালতে আপনি মামলা করতে পারবেন না এবং আদালতের মাধ্যমে আপনি কোনো প্রতিকার পাবেন না। কিন্তু আপনার যে অধিকার সেটা বলবৎ থাকবে। অর্থাৎ আমাদের আইন কারো অধিকার নষ্ট করে না, কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলে আপনাকে অধিকার আদায়ের অধিকার নষ্ট করে মাত্র আদালতের মাধ্যমে। তারপর একমাত্র ব্যতিক্রম হচ্ছে ধারা 28, নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের না করলে অপরপক্ষের অধিকার, সত্ত্ব এবং টাইটেল পজিশন তৈরি হতে পারে। আমরা বিস্তারিত সেকশন 28 সম্পর্কে পরবর্তীতে জানবো। তাও সংক্ষেপে বলে রাখি, সেকশন 28টা হচ্ছে আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনার অধিকার এবং আপনার যে সম্পত্তি সেটা যদি আপনি আদায় করতে না পারেন, তখন আপনার সম্পত্তির ওপর অন্য কারো অধিকার তৈরি হবে এবং যার অধিকার তৈরি হবে সেও এই অধিকার অ্যাপ্লাই করতে পারবে। আমরা এই সম্পর্কে বিস্তারিত আমাদের পরবর্তী ক্লাস সম্পর্কে জানবো। এরপর আমরা দেখবো যে বিগত বছরে আমরা যেই পার্টটুকু দেখলাম, এই পার্ট থেকে বিগত বছরের আমরা 3টা এমসিকিউ আসছে। প্রথম হচ্ছে তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে, এটা হচ্ছে অ্যাডভোকেট 2013 সালে আসছে। এটা হচ্ছে আমরা এখানে 4টা অপশন: 1859, 1862, 1871 এবং 1908। তো এই সালগুলা সবসময় আপনারা আমাদের স্লাইডে যে সালগুলা, আপনারা এগুলা সবসময় খাতায় নোট ডাউন করে আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় 1859 সালে। দ্বিতীয় যে এমসিকিউ, এটা 10ম বিজিএস এ আসছে: দেওয়ানি মোকদ্দমায় তামাদির বিষয়। দেওয়ানি মোকদ্দমায় তামাদির বিষয় আইন ও ঘটনার মিশ্রণ প্রশ্ন, আইনের প্রশ্ন, ঘটনার প্রশ্ন এবং অধিকারের প্রশ্ন। দেওয়ানি মোকদ্দমা তামাদি বিষয়টি হচ্ছে আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন। তারপর তৃতীয় যে এমসিকিউটা আমাদের 2017 সালে আসছে: কোন ক্ষেত্রে তামাদি বিধান প্রযোজ্য নয়। দেওয়ানি মোকদ্দমায়, যে কোনো ফৌজদারি মোকদ্দমায়, ফৌজদারি মূল মোকদ্দমায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে। তো এখানে উত্তর হচ্ছে ফৌজদারি মূল মোকদ্দমা। অর্থাৎ আমরা আমাদের স্লাইডে পূর্বে দেখিয়েছিলাম যে কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য এবং কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আপনারা আমাদের ওই স্লাইডটা ভালো করে মনোযোগ দিয়ে আপনারা নোট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই পার্টগুলো থেকে এমসিকিউ আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তীতে আমরা সেকশন ওয়াইজ শুরু করব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। আমাদের চ্যানেলের সাথে সবসময় আপনারা যুক্ত থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্ত।